17 ফেব্রুয়ারি 2026 ঢাকার রাজপথে তখন উৎসবের আমেজ। বঙ্গভবনের দরবার হলে পিন পতন নীরবতা। পুরো দেশ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে টেলিভিশনের পর্দার দিকে। যে মানুষটিকে সরিয়ে দেওয়ার জন্য ছাত্র জনতা বঙ্গভবনের গেট ভেঙে ফেলার উপক্রম করেছিল, যে মানুষটিকে আওয়ামী লীগের শেষ চিহ্ন হিসেবে দেখা হতো, সেই কট্টর আওয়ামী লীগার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সামনে দাঁড়িয়ে শপথ নিলেন বিএনপির নতুন প্রধানমন্ত্রী। কিন্তু আপনি কি জানেন এই দৃশ্যটি সম্ভব করার জন্য আজ থেকে 2 বছর আগে পর্দার আড়ালে রচিত হয়েছিল এক ভয়াবহ নীল নকশা? কেন নিজের চরম রাজনৈতিক শত্রুকে বুক দিয়ে আগলে রেখেছিল তারেক রহমানের বিএনপি? আজ নিউজ বিডি লাইভের বিশেষ ইনভেস্টিগেশনে উন্মোচিত হবে সেই রক্তহীন করা রাজনৈতিক দাবার চাল। এটি কি কেবলই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা ছিল, নাকি তারেক রহমানের এমন এক মাস্টারমাইন্ড পরিকল্পনা যা ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে পর্যন্ত ব্যাকফুটে ঠেলে দিয়েছিল? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ এমন কিছু তথ্য ফাঁস হবে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। বঙ্গভবন এখন আর মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্য এক সোনার খাঁচা বা ভার্চুয়াল কারাগার নয়। দীর্ঘ সময় কার্যত গৃহবন্দী থাকার পর তিনি এখন সাংবাদিকদের সামনে প্রাণ খুলে কথা বলছেন। এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি যা বলেছেন তা শুনে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তিনি বলেছেন, গত 7 দিন ধরে বেশ ভালো আছি। অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসার পর তার দীর্ঘদিনের বন্দিদশার অবসান ঘটেছে। কিন্তু এই ভালো থাকার পেছনের ইতিহাসটা অত্যন্ত রহস্যময় এবং হিম হওয়ার অবস্থা তৈরি করার মতো। শাহাবুদ্দিন চুপ্পু নিজেই স্বীকার করেছেন যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় তাকে রীতিমতো পাহারা দিয়ে রক্ষা করেছে বিএনপি। ভাবা যায়, যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, সেই আওয়ামী লীগের চিরশত্রু বিএনপি কেন তাকে পাহারা দিচ্ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রবেশ করতে হবে বঙ্গভবনের সেই অন্ধকার করিডরে, যেখানে প্রতিটি মুহূর্তে রচিত হচ্ছিল ষড়যন্ত্রের নতুন নতুন জাল। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সম্পর্ক ছিল মেরুর মতো বিপরীত। 5ই অগস্টের পর শপথ নেওয়ার পর ডক্টর ইউনূস আর কখনোই বঙ্গভবনে পা রাখেননি। এটি ছিল বাংলাদেশের রাষ্ট্রাচারের ইতিহাসে এক অভাবনীয় এবং চরম অপমানজনক অধ্যায়। ডক্টর ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে যখন সমাদৃত হচ্ছিলেন, তখন বঙ্গভবনের ভেতরে মোহাম্মদ শাহাবুদ্দিন ছিলেন একাকী এবং কোণাঠাসা। রাষ্ট্রাচারের তোয়াক্কা না করে বিদেশ সফর শেষে রাষ্ট্রপতিকে অবহিত করা বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি বিদেশের মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। শাহাবুদ্দিন নিজেই জানিয়েছেন, তার প্রেস উইং পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। ডক্টর ইউনূস চেয়েছিলেন শাহাবুদ্দিনকে পুরোপুরি অপ্রাসঙ্গিক করে তুলতে, যাতে তাকে সরিয়ে দেওয়া সহজ হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে ত্রাতা হিসেবে আবির্ভূত হয় তারেক রহমানের বিএনপি। কেন? কারণ তারেক রহমান এবং বিএনপির নীতি নির্ধারকরা বুঝতে পেরেছিলেন, ইউনূস সরকার যদি শাহাবুদ্দিনকে সরিয়ে দেয়, তবে তারা রাষ্ট্র সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেবে। অর্থাৎ শাহাবুদ্দিনকে সরানো মানে ছিল বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ আরও দীর্ঘ করা। এটি ছিল বিএনপির এক সুদূর প্রসারী নীল নকশা। তারেক রহমান লন্ডন থেকে প্রতিটি মিনিট মনিটর করছিলেন। তার কাছে রিপোর্ট ছিল যে ডক্টর ইউনূসের চারপাশের একটি অংশ চাচ্ছে সংবিধান বাতিল করে একটি বিপ্লবী সরকার ঘোষণা করতে। যদি সেটি হতো, তবে বিএনপির দীর্ঘ 15 বছরের আত্মত্যাগ আর লড়াই ধুলোয় মিশে যেত। কারণ বিপ্লবী সরকার মানেই কোনো নির্বাচনের বাধ্যবাধকতা নেই। তাই তারেক রহমান নির্দেশ দেন, যে কোনো মূল্যে মোহাম্মদ শাহাবুদ্দিনকে টিকিয়ে রাখতে হবে। শাহাবুদ্দিন টিকে থাকা মানে সংবিধান টিকে থাকা, আর সংবিধান থাকা মানে নির্বাচনের আইনি বাধ্যবাধকতা বজায় রাখা। এটি ছিল এক বিশাল রাজনৈতিক জুয়া, যেখানে বিএনপি তার রাজপথের বন্ধুদের বিরুদ্ধে দাঁড়িয়ে এক বিতর্কিত রাষ্ট্রপতিকে সুরক্ষা দিচ্ছিল। 2024 সালের 22 অক্টোবর বঙ্গভবনের গেটের সামনে তখন হাজার হাজার মানুষের উত্তাল বিক্ষোভ। ইনকিলাব মঞ্চ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তখন ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করছে। পরিস্থিতি এমন এক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছিল যে মোহাম্মদ শাহাবুদ্দিনের নিরাপত্তা তখন চরম ঝুঁকির মুখে। রাজপথ থেকে স্লোগান উঠছিল, চুপ্পুরের পদত্যাগ চাই, খুনি হাসিনার দোসরকে বিদায় করো। কিন্তু পর্দার আড়ালে তখন ভিন্ন এক সমীকরণ তৈরি হচ্ছিল। ঠিক তার পরদিন 23
অক্টোবর বিএনপির ৩ জন তুখর নীতি নির্ধারক নেতা নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী ছোটেন যমুনা অতিথি ভবন। তারা প্রধান উপদেষ্টার সাথে দীর্ঘ বৈঠক করেন। বৈঠক শেষে বেরিয়ে তারা গণমাধ্যমের সামনে যা বলেছিলেন তা ছিল এক বিশাল সারপ্রাইজ। তারা সরাসরি জানিয়ে দেন এই মুহূর্তে রাষ্ট্রপতির পদ শূন্য হলে দেশে এক সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। রাজপথের বিপ্লবীরা যখন আবেগে ভাসছিল তখন বিএনপি দেখছিল এক সুনিপুণ রাজনৈতিক হিসাব। তারা জানত স্পিকার শিরিন শারমিন চৌধুরী আগেই পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি চলে গেলে সংবিধান অনুযায়ী নতুন কাউকে দায়িত্ব দেওয়ার কোনো বৈধ উপায় থাকবে না। আর এই শূন্যতার সুযোগ নিয়ে একটি অসাংবিধানিক বা দীর্ঘমেয়াদী সরকার চেপে বসতে পারে, যা বিএনপির ১৫ বছরের অপেক্ষাকে চিরতরে ধ্বংস করে দিত। এটি ছিল তারেক রহমানের এক মাস্টার স্ট্রোক। তিনি সাপের বিষ দিয়ে সাপ মারার কৌশল নিলেন। আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে ব্যবহার করলেন আওয়ামী লীগ এবং বিপ্লবী সরকারের পথ বন্ধ করতে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের টিকে থাকার পেছনে কেবল বিএনপির রাজনৈতিক সমর্থনই ছিল না, ছিল সশস্ত্র বাহিনীর এক অটল প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি। কালের কণ্ঠে সেই সাক্ষাৎকারে শাহাবুদ্দিন নিজেই ফাঁস করেছেন যে সেই সংকটের দিনগুলোতে ৩ বাহিনীর প্রধানরা তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। তারা তাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি কেবল একজন রাষ্ট্রপতি নন, তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে বলা হয়েছিল, মহামান্য, আপনার পরাজিত হওয়া মানে পুরো সশস্ত্র বাহিনীর পরাজয়। এই এক বাক্য শাহাবুদ্দিনকে বঙ্গভবনে অটল থাকার শক্তি জুগিয়েছিল। সশস্ত্র বাহিনীর এই অনড় অবস্থান এবং বিএনপির রাজনৈতিক ঢাল, এই দুয়ের মেলবন্ধনেই ব্যর্থ হয়ে যায় ইউনূস সরকারের ভেতরে থাকা একটি গোষ্ঠীর বাসনা। এটি ছিল এক রক্তহিম করা রাজনৈতিক পরিস্থিতি, যেখানে ছাত্র বিপ্লবীরা একদিকে আর সেনাবাহিনী ও বিএনপি ছিল অন্যদিকে। বঙ্গভবনের অন্দরমহলে তখন যেন এক স্নায়ুযুদ্ধ চলছিল। শাহাবুদ্দিন জানতেন বাইরে থেকে তাকে রক্ষা করার জন্য 3টি বড় শক্তি কাজ করছে: বিএনপি, সশস্ত্র বাহিনী এবং তার নিজস্ব সাংবিধানিক পদমর্যাদা। গল্পের মোড় ঘুরে গিয়েছিল ১৯ অক্টোবর ২০২৪-এ দৈনিক মানবজমিন পত্রিকায় মতিউর রহমান চৌধুরীকে দেওয়া সেই বিতর্কিত সাক্ষাৎকার। শাহাবুদ্দিন হঠাৎ করেই বলে বসলেন, শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ আমার কাছে নেই। এই একটি মন্তব্য পুরো বাংলাদেশে যেন এক পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পর্যন্ত ক্ষোভে ফেটে পড়েন। তৎকালীন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সরাসরি সংবাদ সম্মেলন করে রাষ্ট্রপতিকে মিথ্যাবাদী এবং শপথ ভঙ্গকারী হিসেবে অভিযুক্ত করেন। তিনি ইঙ্গিত দেন যে শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার আইনি প্রক্রিয়া শুরু হচ্ছে। বঙ্গভবনের গেটে বিক্ষোভ তখন চরম পর্যায়ে। কিন্তু ঠিক এই চূড়ান্ত সংকটের মুহূর্তেই তারেক রহমানের বিএনপি দৃশ্যপটের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়। বিএনপি কেন এই ঝুঁকি নিয়েছিল? কেন তারা একজন কট্টর আওয়ামী লীগারকে রক্ষা করতে গিয়ে রাজপথের জনরোষের মুখোমুখি হয়েছিল? উত্তরটি হল তারেক রহমানের মাস্টারমাইন্ড কৌশল। তিনি জানতেন শাহাবুদ্দিনকে সরালে বিপ্লবী সরকার বা প্রসিডিউরাল রুল চালু হতে পারে, যা দ্রুত নির্বাচনের দাবিকে চিরতরে নস্যাৎ করে দেবে। রাজনৈতিক মহলে তখন কানাঘুষা চলছিল যে বিএনপি আসলে তলে তলে ডক্টর ইউনূসের সরকারের লাগাম টেনে ধরতে চাচ্ছে। শাহাবুদ্দিন ছিলেন সেই দাবার একটি ঢাল মাত্র। সবচেয়ে চমৎকার তথ্যটি এসেছে শাহাবুদ্দিনের নিজের মুখ থেকে। তিনি জানিয়েছেন, তারেক রহমানকে নিয়ে তার মনে আগে অনেক কৌতূহল এবং ভুল ধারণা ছিল, কিন্তু সংকটের সময় তারেক রহমানের ভূমিকা তাকে মুগ্ধ করেছে। শাহাবুদ্দিন বলেছেন, হি ওয়াজ সো কর্ডিয়াল। যে নেতার দল গত ১৫ বছর ধরে শাহাবুদ্দিনকে আওয়ামী লীগের দল দাস বলে গালি দিয়েছে, সেই নেতার আন্তরিকতা দেখে শাহাবুদ্দিন আজ কৃতজ্ঞতায় গদগদ। তারেক রহমান খুব ভালো করেই জানতেন, যদি এই মুহূর্তে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয় তবে সংস্কারের ধোঁয়া তুলে অন্তর্বর্তী সরকার তাদের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে নেবে। তাই তিনি নিজের দলের নেতাদের নির্দেশ দিয়েছিলেন যে যে কোনো মূল্যে বঙ্গভবনের এই সাংবিধানিক খুঁটিটিকে টিকিয়ে রাখতে হবে। আজ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে যখন বিএনপি ক্ষমতায়, তখন দেখা যাচ্ছে সেই দিনের সেই সিদ্ধান্তের লাভ। বিএনপি যদি সেদিন আবেগের বশবর্তী হয়ে শাহাবুদ্দিনের পতন চাইত, তবে আজ হয়তো শাহাবুদ্দিনের হাত থেকে তারেক রহমানের দলের প্রধানমন্ত্রীর শপথ নেওয়া হতো না। কেন ইউনূস ফ্যাক্টর বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ ছিল? ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি চাইলে একটি আমূল সংস্কার প্রক্রিয়া শুরু করতে পারতেন। তার ইমেজ ছিল ক্লিন এবং আন্তর্জাতিক দাতারা তাকে বিলিয়ন বিলিয়ন ডলার দিতে প্রস্তুত ছিল। কিন্তু বিএনপি চেয়েছিল দ্রুত ক্ষমতা, আর সেই দ্রুত ক্ষমতার চাবিকাঠি ছিল বর্তমান সংবিধানের অধীনেই নির্বাচন দেওয়া। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছিলেন সেই সংবিধানের রক্ষক।
তাকে সরিয়ে দিলে সংবিধান ছিঁড়ে ফেলার উপক্রম হতো, যা বিএনপির জন্য এক ভয়াবহ পরিণতির সংকেত ছিল। সালাউদ্দিন আহমদ এবং নজরুল ইসলাম খানের সেই অনড় অবস্থান আসলে ছিল অন্তর্বর্তী সরকারের জন্য এক বড় ধাক্কা। সরকার বুঝতে পেরেছিল দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির সমর্থন ছাড়া রাষ্ট্রপতিকে অপসারিত করা মানে এক ভয়াবহ গৃহযুদ্ধের সম্ভাবনা তৈরি করা। ফলে শাহাবুদ্দিনকে সাথে নিয়েই ইউনূস সরকারকে তাদের বাকি সময় পার করতে হয়েছে। এটি ছিল ইতিহাসের এক পরিহাস, যেখানে বিপ্লবীরা চেয়েছিল আমূল বদল আর রাজনীতিবিদরা চাইলেন দ্রুত ক্ষমতার চেয়ার। আজ 2026 সালে বঙ্গভবনে বসে যখন মোহাম্মদ শাহাবুদ্দিন স্মৃতিচারণ করছেন, তখন এটি স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু বা মিত্র নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। তারেক রহমানের সেই দিনের সেই মারপেঁচে শাহাবুদ্দিনের টিকে থাকা আসলে ছিল এক দীর্ঘমেয়াদী ক্ষমতার নীল নকশা।